আসসালামু আলাইকুম। ব্রিটিশ ভারতের বঙ্গীয় আইনসভা বিকাশের ইতিহাস এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা অবশ্য 100% আসবে। এখানে দেখো ভূমিকার মধ্যে রয়েছে আইনসভা হচ্ছে যে কোনো দেশের মূল প্রশাসনিক কেন্দ্র। প্রশাসনিক ব্যবস্থা সবকিছুই কিন্তু নীতি নির্ধারণ কোথায় হয়ে থাকে? আইনসভা। জানো যে বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ থেকে কিন্তু রাষ্ট্রের নীতি নির্ধারণ সবকিছুই কিন্তু সেখান থেকেই পরিচালিত হয়ে আসে। যে কোনো দেশের সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে থাকে আইনসভা। আইনসভা থেকেই কিন্তু যে কোনো দেশের রাষ্ট্র বা সরকার কিন্তু কি করে জাতীয় সংসদ, যেমন বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কিন্তু সব কিছু আইন কিন্তু সেখান থেকেই সংসদীয় 2/3 ভোটের মাধ্যমে সেটা কিন্তু পাশ হয়েই তারপরে কিন্তু রাষ্ট্রে কার্যকর হয়। সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা দেশের সরকার পরিচালনার জন্য আইন প্রণয়ন করে থাকে, আর সেটা করে থাকে মূলত আইনসভা। আধুনিক রাষ্ট্রগুলোর একটি অবিচ্ছেদ্য অংশ হলো আইনসভা। বঙ্গীয় আইনসভা গঠনের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন না হলেও তা বেশ চমকপ্রদ। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ 190 বছরে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। তোমরা জানো যে 1757 সালে কি হয়, মুসলিম শাসনের অবসান হয়। সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পলাশী প্রান্তরে যুদ্ধ হয়। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় এসে 1857 সাল পর্যন্ত থাকে। 1857 সাল পর্যন্ত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে। তোমরা জানো যে 1600 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রতিষ্ঠা হয়। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠিত হওয়ার পরে 1757 থেকে 1857 সাল পর্যন্ত কিন্তু প্রত্যক্ষভাবে তারা কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু প্রত্যক্ষভাবে শাসন করে। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর শাসন করার ফলে বিভিন্ন সংগ্রামের ফলে যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হলো, এটা কিন্তু ভারতীয় মহাদেশের জন্য একটা প্রথম স্বাধীনতা আন্দোলনও কিন্তু বলা যায়। এখানে দেখো, তবে বঙ্গীয় আইনসভা উদ্ভব এবং গঠন হঠাৎ কোনো দৈবত ঘটনা বা ঔপনিবেশিক শাসকের দান নয়। অর্থাৎ ঔপনিবেশিক শাসক বলতে এখানে বলতে ব্রিটিশদের বোঝাচ্ছে। অর্থাৎ ব্রিটিশরা আমাদেরকে এটা দান করে নেয়। অর্থাৎ যে আমরা যে আইনটা বঙ্গীয় আইনসভা পেয়েছি, এটা যে ক্রমবিকাশ হয়েছে, এটা কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এটা পেয়েছি। এটা দৈবত কোনো ঘটনা, অর্থাৎ হঠাৎ কোনো বিষয় না, বা তোমরা দৈব ঘটনা বলতে বোঝো যেটা মুজিজা, এরকম কিন্তু কোনো বিষয় না যে আমাদের সরাসরি কোনো, যেমন আমরা জানি যে ইসলামী বিষয় থেকে আমরা জানি যে বিভিন্ন নবী রাসূলের হচ্ছে কিন্তু মুজিজা ছিল। এইরকম আমাদের কোনো মুজিজা নাই যে আমরা হঠাৎ করে এটা পেয়েছি, বরং তা ছিল বাঙালির দীর্ঘদিনের সংগ্রাম ও প্রচেষ্টার ফসল। বা দীর্ঘদিন আমাদেরকে কি করতে হয়েছে? সংগ্রাম করতে হয়েছে, তারপরে এটা পেয়েছি। যেমন ব্রিটিশ ভারতের বঙ্গীয় আইনসভার বিকাশের ইতিহাস দেখো, 1757 থেকে 23 জুন পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলা তথা ভারতবর্ষ 190 বছরের জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শিকার হয়। আমরা 190 বছর, এই দীর্ঘ সময় কিন্তু আমরা ব্রিটিশদের ঔপনিবেশিক শাসকদের দ্বারা আমরা শোষিত হয়েছি। এত বছর তারা শোষণ করতে পারতো না, কিন্তু তারা বিভিন্ন কূটকৌশলের মাধ্যমেই কিন্তু আমাদেরকে এত বছর শাসন করেছে। 190 বছরের দীর্ঘ ঔপনিবেশিক শাসনামল বাংলা এবং ভারতের জনগণের সংগ্রাম এবং গৌরবময় আন্দোলনের ইতিহাস। এই সময় এদেশবাসী বিভিন্ন সময় ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করেছে। 1857 সালের পরে কিন্তু নবাব আব্দুল লতিফ কিন্তু এই মুসলমানদের কিন্তু শিক্ষিত করে মুসলমান এবং হিন্দু সম্প্রদায়, এই দুইটা সম্প্রদায়কে একত্রিত করেই কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠার জন্য কাজ করে। কারণ আমরা বিক্ষিপ্তভাবে যে আমরা ব্রিটিশ সরকারের কাছে চাইতাম, এই জন্যই কিন্তু আমাদের একটা রাজনৈতিক দল প্রয়োজন। এই ক্ষেত্রে কিন্তু 1885 সালে তোমরা জানো যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। এরপরে বাঙালি এই স্বাধীনতার সময়ে বাঙালি জনগণের চাওয়া এবং আন্দোলনের মুখে বিভিন্ন সময় ঔপনিবেশিক শক্তির বিভিন্ন শাসন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়। অর্থাৎ যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের যে চাওয়া পাওয়া, এক্ষেত্রে ব্রিটিশ সরকার কিন্তু বাধ্য হয়ে কিন্তু আমাদের এই বঙ্গীয় আইন পরিষদে বিভিন্ন সংস্কার করে। কারণ
ভারতীয় কাউন্সিল আইনে বিভিন্ন সংস্কার করে। এর কারণ হচ্ছে তারা চাচ্ছিল যে আমাদের ভারতীয় উপমহাদেশে আরো বেশি দিন শাসন করবে, তারা এখান থেকে যেতে চাচ্ছিল না। এজন্য বাধ্য হয়ে কিন্তু সংস্কার করে এবং ভারতীয়দের কিন্তু তাদের সাথে যুক্ত করে। আর এভাবে ধীরে ধীরে বাংলা তার আইনসভাকে বিকশিত করছে। আর এই বিকাশের ঘটনা কোনো একদিনে বিচ্ছিন্ন ঘটনা নয়, ছিল বাঙালির সংগ্রাম, ঐতিহ্য এবং প্রচেষ্টার ফল। এখানে দেখো বলতেছে, শওকত আরা হোসেন বলতেছে যে রাষ্ট্রবিজ্ঞানী, ঔপনিবেশিক সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার এর প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতবাসীকে ক্রমান্বয়ে শাসন প্রক্রিয়ার সাথে যুক্ত করা। অর্থাৎ আমাদের সাম্রাজ্য বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভারতবাসীকে আমাদের শাসন ক্ষমতা নিয়ে আসতে হবে, তাদেরকে কিছু ক্ষমতা দিতে হবে, তাহলে তাদের সাথে করে আমরা ভারতীয় মহাদেশ শাসন করতে পারবো। 1857 সালে মহাবিদ্রোহ, যেটা ভারতীয় প্রথম স্বাধীনতা আন্দোলন বলা যায়। এরপর ব্রিটিশ সরকার ধীরে ধীরে ভারতবাসীকে শাসন প্রক্রিয়ার সাথে যুক্ত করতে থাকে। তোমরা জানো 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, এই সিপাহী বিদ্রোহের কারণ ছিল মূলত যে বন্দুকের কার্তুজে গরু এবং শুকুরের চর্বি ব্যবহার করা। এই বিষয়টা নিয়ে ধর্মীয় দ্বন্দ্বের ভিত্তিতে কিন্তু এই সিপাহী বিদ্রোহটা হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এর ধারাবাহিকতা 1861 সালে প্রণীত হয় ভারতীয় কাউন্সিল আইন। সর্বপ্রথম 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন দ্বারা 1862 সালে বঙ্গীয় আইনসভা গঠন করা। অর্থাৎ 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন এটা মূলত হয়েছিল যেন ব্রিটেনের হচ্ছে বিভিন্ন সভা আছে কমন সভা, তো কমন সভা সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেখানে অংশগ্রহণ করা সম্ভব না। এই জন্য 1862 সালে আবার সেটা সংস্কার করে বঙ্গীয় আইন পরিষদ, অর্থাৎ সেখানে আমরা আমাদের নিজের মতো আমাদের দেশে একটা আইন পরিষদ গঠন করা হয় এবং ধীরে ধীরে সেটা 1892 সালে ভারতীয় কাউন্সিল আইন। 1892 অর্থাৎ 1865 সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠা হলো, ভারতীয় কংগ্রেস, তখন কিন্তু আমাদের দাবি দেওয়া কিন্তু সংঘবদ্ধ হলো। এক্ষেত্রে আমাদের বিপ্লব আরো বেড়ে গেল। আমরা ব্রিটিশদের সাথে চলাফেরাই আমাদের হচ্ছে তারা শাসন ক্ষমতায়। এরপরে 1909 সালে মরলে-মিন্টো সংস্কার আইন, অর্থাৎ এই 1909 সালে মরলে-মিন্টো সংস্কার আইন, যেটা ভারতীয় কাউন্সিল আইনে কিন্তু মরলে এবং মিন্টো এই দুজনের নাম অনুসারে মরলে-মিন্টো সংস্কার আইনের নাম রাখা হয়। এরপরে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, যেটা রাওলাট আইন নামেও কিন্তু পরিচিত। এবং সর্বশেষ 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে বঙ্গীয় আইনসভা তথা আইন পরিষদের ধীরে ধীরে সুসংগঠিত এবং সুসংগঠিত হয়। এই সময়ের মধ্যে বঙ্গীয় আইনসভা বিভিন্ন শাসন সংস্কার আইনের মাধ্যমে আইনসভার গঠন, পরিচালনা পদ্ধতি, সদস্য সংখ্যা, ভোটাধিকার ব্যবস্থা সংগঠিত এবং সংযুক্ত হয়। এর পরবর্তীতে কিন্তু 1937 সালে যে প্রাদেশিক পরিষদে আইন পরিষদের যে ভোট হলো এবং তারপরে 1946 সালে তোমার প্রাদেশিক পরিষদ ভোট হলো, এইসব বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা নাই, এখানে অন্য বইতে হয়তো আছে। 1909 সাল হতে 1946 সাল পর্যন্ত আইনসভার সদস্যরা সীমিত সংখ্যক ভোটার দ্বারা নির্বাচিত হতো। অর্থাৎ 1909 সালে যখন হচ্ছে কি হলো, এর আগে তোমরা জানো যে 1905 সালে হচ্ছে বঙ্গভঙ্গ হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পরে 1906 সালে যে মুসলিম লীগ গঠন হলো, তখন কিন্তু যে আমরা জানি বঙ্গভঙ্গের ফলে কিন্তু যে পশ্চিমবঙ্গে যে সমস্ত হিন্দুরা ছিল এবং পূর্ববঙ্গে এরা কিন্তু কি হয়, পৃথক হয়। এক্ষেত্রে পূর্ববঙ্গে আসছে একটা মুসলিম একটা রাজনৈতিক দল গঠন হয়, সেটা হচ্ছে মুসলিম লীগ। তখন কিন্তু এদের জন্য যে আলাদা নির্বাচন ব্যবস্থা দরকার, এজন্য কিন্তু এই 1909 সালে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা চালু হয়। তার আগে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা চালু হয় নাই। এবং 1946 সালে লাস্ট যেটা প্রাদেশিক পরিষদ নির্বাচন হলো। এরপরে এই সময়ের মধ্যে বঙ্গীয় আইনসভা মূলধনের আইনসভাকে কেন্দ্র করে আবদ্ধ হয়। এই আইনসভা বিকাশের এই পর্যন্ত প্রভাবশালী গুণীজন এই বিকাশে ভূমিকা রাখিছিল। তার মধ্যে কিছু ব্যক্তিত্ব আছে, যেমন নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ এর কারণে কিন্তু মানে মুসলমান সম্প্রদায় কিন্তু বিভিন্নভাবে যেন তিনি মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করে। তারপর নবাব আব্দুল লতিফ মুসলমানদের শিক্ষা আর ক্ষেত্রে অগ্রসরের জন্য কিন্তু কাজ করে, কারণ আমরা পশ্চিমাদের অর্থাৎ ব্রিটিশদের সাথে চলাফেরা করতাম না, কারণ ব্রিটিশরা আমাদের শাসন করত। এই বিষয়ের কারণে কিন্তু আমরা ইংরেজি দেখতে পারতাম না, কিন্তু নবাব আব্দুল লতিফ বললো যে আমাদের
ইংরেজদের সাথে চলতে হবে, ইংরেজের শিক্ষায় শিক্ষিত হতে হবে। সুরন্ত ব্যানার্জি, তারপর দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস, যারা আমরা সিআর দাস বলে পরিচিত, নবাব স্যার সলিমুল্লাহ, ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যে হাজী শরীয়তুল্লাহ। তারপরে হচ্ছে শেরে বাংলাকে ফজল হক কৃষক শ্রমিক পার্টি গঠন করে, এবং তিনি কিন্তু আছে 1937 সালে কিন্তু যে নির্বাচন হলো তখন কিন্তু সে মন্ত্রী পরিষদ গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর শরৎচন্দ্র বসু, তারপরে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন, বিভিন্ন ব্যক্তিরা কিন্তু আন্দোলন সংগ্রাম করার পরেই কিন্তু আমরা এই বঙ্গীয় আইন পরিষদটা পেয়েছি। তারপর খাজা নাজিমুদ্দিন, মাওলানা আকরাম খান। এরপরে এখানে এখানে দেখো উপসংহারের মধ্যে বলতেছে, বঙ্গীয় আইনসভা বঙ্গবাসীদের দীর্ঘদিনের সংগ্রাম, আন্দোলন এবং দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। এই আইনসভার মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের শাসনতন্ত্রকে এগিয়ে নিয়ে যায়। বঙ্গীয় আইনসভা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটেনের মহারানী কোনো দান নয়, বরং দীর্ঘদিনের আন্দোলনের ফলে যা বঙ্গীয় অঞ্চলে জাতীয় দিনের আন্দোলনের একটি বিশেষ দিক। অর্থাৎ এটা ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 1600 সালে প্রতিষ্ঠিত হয়ে যে ভারতীয় উপমহাদেশে এসেছিল, এদেরও দান না। আবার ব্রিটিশ যে মহারানী রানী ভিক্টোরিয়া যে 1857 সালে যে কোম্পানিতে হটাই দিয়ে যে ব্রিটিশ সরকার যে ক্ষমতা আসলো, তিনি যে 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন করে দিল, এটাও কিন্তু তার দান নয়। দীর্ঘদিনের আন্দোলনের ফলেই কিন্তু আমরা এটা লাভ করতে পেরেছি। বঙ্গীয় আইনসভা বর্তমান সময়ে এসে বাংলাদেশের জাতীয় আইনসভা বা পার্লামেন্টে এসে কাজ চালিয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে 1946 সালে যে গণপরিষদ গঠন হলো, গণপরিষদের মাধ্যমে যে আইনটা পরিচালনা হয়েছিল, সেই আইনের ভিত্তিতেই কিন্তু 1956 সালে পাকিস্তান প্রধান সংবিধান রচনা করেছিল। তারপরে সেই নীতির দিক থেকে কিন্তু বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো, তখন কিন্তু স্বল্প সময়ের ভিত্তিতেই কিন্তু একটা সংবিধান প্রণয়ন করা হয়ে গেছিল। সেইটা করা হয়েছিল মূলত এই বঙ্গীয় যে সমস্ত আইন পরিষদের যে ক্রমবিকাশ গেল, এরই নীতিগুলো নিয়ে তারা কিন্তু আইনটা সহজেই প্রণয়ন করে ফেলেছিল। বাংলাদেশ পার্লামেন্টে এখন আইন প্রণয়ন, পরিবর্ধন তথা আইন বিষয়ক, শাসন বিষয়ক কার্যাবলী কেন্দ্রীয় স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে আইনসভা। অর্থাৎ বাংলাদেশ পার্লামেন্ট বলতে এখানে আছে জাতীয় সংসদ। বলা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বঙ্গীয় আইনসভা যে ভূমিকা পালন করে তার গুরুত্ব অপরিসীম। কারণ বঙ্গীয় আইনসভার ক্রমানুসারেই কিন্তু ক্রমাগত যে বিকাশ হলো, তার ফলেই কিন্তু পরবর্তীতে আমরা বাংলাদেশে বর্তমান কিন্তু সংবিধান কিন্তু রচনা করতে সক্ষম হয়েছি।